আছো? আহ ঈদ মোবারক সবাইকে। যারা ক্লাসে উপস্থিত আছো। আহ, কি অবস্থা তোমাদের, বলো তো কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর আর কি কেউ জয়েন করবে নাকি ক্লাস শুরু করে দিব? সবাই সুস্থ আছো? কার? সোনালি? সেকেন্ড সেকেন্ড ইয়ারেরও শুনলাম কয়েকজন অসুস্থ। সোনালির জন্য সবাই দোয়া করো যাতে আল্লাহ এই অবস্থা থেকে পরিত্রাণ দেয়। আসলে পরিস্থিতি তো খুবই খারাপ, ভয়াবহ পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে। ঢাকায় তো মৃত্যু হার অনেক বেশি। এই আর কি চলতে হবে আমাদের। আমরা লেকচার 6 পর্যন্ত শেষ করেছিলাম, তাই না? আজকে লেকচার 7 নিয়ে আলোচনা করব। খুব সংক্ষিপ্ত আলোচনা করব আজকে, যেহেতু ঈদের পরে প্রথম দিন। মাইন্ড সেট আপ হতে সময় লাগে বেশি। আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। জেরিয়াট্রিকের একটা ইম্পর্টেন্ট অধ্যায়। তোমরা তোমাদের যে পরীক্ষার রেজাল্ট আমি দিয়ে দিয়েছিলাম, তাই না? জি ম্যাম। ঠিক আছে। এরকম ইনশাআল্লাহ প্রতি 5টা লেকচার পর পর আমরা পরীক্ষাগুলো নিয়ে নিব ইনশাআল্লাহ। আহ, তোমরা তো গতবার দিয়েছো তিনটা লেকচারের উপরে। তো 5টা দিতে হয়তো বা তোমাদের সমস্যা হলে সেক্ষেত্রে তিনটার নিচে নিব না, হ্যাঁ, তিনটা করে। 5টা বোধহয় একটু বেশি হয়ে যায়, তিনটা করে তো। তো 1 2 3 তো হয়ে গেল। তিনটা লেকচারের উপর হয়ে গেল। 4 5 6 6। পরবর্তীতে আমরা প্ল্যান করবো ইনশাল্লাহ, নেক্সট উইকে প্ল্যান করবো যে পরের পরীক্ষা সম্পর্কে। তিনটা লেকচার অলরেডি আমাদের ডান আছে। আজকে সপ্তম লেকচার। সো যে লাস্ট তিনটা লেকচারের উপরে, মানে 4 থেকে 6 পর্যন্ত, 4 5 6, এই তিনটা লেকচারের উপর এক্সাম হবে ইনশাল্লাহ। আমরা নেক্সট উইকে এটার প্ল্যান করব। ঠিক আছে, সবাই ফেরত আসুক এরপরে। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করবো, এটা আসলে একটা প্র্যাকটিক্যাল টপিক। এখানে কিছু প্র্যাকটিক্যাল পোর্শন আছে। আনফরচুনেটলি অনলাইনে প্র্যাকটিক্যাল পোর্শন গুলো খুব ভালোভাবে কন্ডাক্ট করা যাবে না। এখানে এক্সক্লুসিভলি কিছু প্র্যাকটিক্যাল বিষয় আছে যেগুলো আসলে প্র্যাকটিক্যালি এগুলোকে ডিল করার কথা। তবে দেখা যাক যতটুকু সম্ভব। প্র্যাকটিক্যালের পেছনেও কিছু থিওরি থাকে, সেগুলোকে কভার করার চেষ্টা। আর ভবিষ্যতে যদি সুযোগ হয় আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে, তখন এই এই বিষয়গুলোকে কভার করা হবে ইনশাল্লাহ। সো এখানে একটা টার্ম, নতুন একটা টার্ম, কম্প্রিহেন্সিভ জিরিয়াট্রিক অ্যাসেসমেন্ট। আমরা যে কোনো আমরা যখন যে কোনো সাবজেক্ট পড়ি, সেই সাবজেক্টে আমরা অ্যাসেসমেন্ট একটা পোর্শন থাকে আমাদের, তাই না? আমরা যতগুলো সাবজেক্ট পড়েছি সোফার, যতগুলো সাবজেক্টে পড়াশোনা করছি, প্রত্যেকটা সাবজেক্টে, বিশেষ করে থেরাপিউটিক যে সাবজেক্ট গুলো, প্রত্যেকটা সাবজেক্টে আমাদের অ্যাসেসমেন্ট একটা একটা কোর অংশ বা একটা মূল অংশ থাকে, তাই না? থাকে কি না? যেমন তোমরা নিউরোলজিতে পড়েছো, তোমরা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট শিখেছো, তোমরা কার্ডিওলজি পড়েছো। সরি। আচ্ছা, তো যা বলছিলাম যে আহ, যে যে কোনো সাবজেক্ট যখন আমরা পড়ি, তখন সেই সাবজেক্টের রিলেটেড আমরা ইয়ে করি, তাই না? যে উম, আমরা অ্যাসেসমেন্টটা শিখি। যেমন আমরা বিভিন্ন সময়ে
নিউরোলজি পড়েছি, নিউরোলজি অ্যাসেসমেন্ট শিখেছি, কার্ডিওলজি পড়েছি, কার্ডিয়াক অ্যাসেসমেন্ট শিখেছি, মাসকুলোস্কেলেটাল পড়েছি, মাসকুলোস্কেলেটাল অ্যাসেসমেন্ট শিখেছি, তাই না? ঠিক একইভাবে এই জেরিয়াট্রিক যেহেতু একটা সাবজেক্ট, এই জেরিয়াট্রিক এর একটা স্পেশাল অ্যাসেসমেন্ট প্রসিডিউর আছে যেটা বিশ্বব্যাপী প্র্যাকটিসড একটা অ্যাসেসমেন্ট প্রসিডিউর, যেটা কিনা সাধারণ অ্যাসেসমেন্টের মধ্যে কিছুটা ভিন্ন আছে, এই ভিন্নতা আছে এই অ্যাসেসমেন্টের মধ্যে। এই অ্যাসেসমেন্ট প্রসিডিউরকে একটা বিশেষ নামে আখ্যায়িত করা হয়েছে যেটাকে আমরা বলি কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট। কম্প্রিহেন্সিভ মানে কি আসলে? কম্প্রিহেন্সিভ, সিম্পলি কম্প্রিহেন্সিভ টার্মটাকে আমরা কিভাবে বলতে পারি? কম্প্রিহেন্সিভ এর দু একটা সিনোনিম বলতে পারবা? কম্প্রিহেন্সিভ আমরা প্রায়শই কথায় কথায় বলি, তাই না? কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট, কম্প্রিহেন্সিভ ডিসিশন আমরা বলে থাকি না, বিভিন্ন সময় আমরা বলি। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে সমন্বিত, কমপ্লিট, ঠিক আছে? বা সামথিং ভেরি বিগার, সামথিং ভেরি এলাবোরেটেড, সামথিং ভেরি ব্রডেড, something which is much more completed, তো ইনক্লুসিভ, হ্যাঁ, সমন্বিত। তো এই জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট যেটাকে আমরা বলবো কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট, এটা আসলে একটা সমন্বিত পদ্ধতি। আমরা একটু দেখে নেই এটা ডেফিনেশনটা, যদি দেখি আমরা বিষয়টা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। যদিও আমরা কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টকে শুধু অ্যাসেসমেন্ট বলি, কিন্তু এটা আসলে সিম্পলি শুধুমাত্র অ্যাসেসমেন্ট প্রসিডিওর না। এটা শুধুমাত্র অ্যাসেসমেন্ট প্রসিডিওর না, তাহলে এটা কি? Comprehensive geriatric assessment is defined as a multidisciplinary diagnostic and treatment process. খেয়াল করো, এই অ্যাসেসমেন্টের সাধারণত অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কি করি? আমরা মূলত ডায়াগনোসিসটা করি, ডায়াগনোসিস করি, তার প্রবলেম আইডেন্টিফাই করি। কিন্তু কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট হচ্ছে নট অনলি a diagnostic procedure but also it is a treatment procedure that identifies not only the medical problem but also psychological and functional limitation of a frail older person, of a frail older person. So একজন ফ্রেইল মানে হচ্ছে দুর্বল, ভঙ্গুর, সহজ ভাষায় দুর্বল বললেই হবে, যে একজন দুর্বল বয়স্ক যিনি, তার যে মেডিকেল কন্ডিশন, তার যে সাইকোলজিক্যাল কন্ডিশন এবং তার যে ফাংশনাল লিমিটেশন, এটা খুঁজে বের করার এবং সেই খুঁজে বের করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে কি কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট। সো এই যে পদ্ধতি, যেটা কিনা এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ডায়াগনস্টিক, মাল্টিডিসিপ্লিনারি শব্দটার সাথে কি তোমরা পরিচিত? মাল্টিডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিন, এই শব্দগুলোর সাথে তোমাদের পরিচয় আছে কিনা? জি ম্যাম। সেটা কি মাল্টিডিসিপ্লিনারি কি? সবাই কারা? বিভিন্ন পেশাজীবী। এক্ষেত্রে আমরা আমরা যেহেতু চিকিৎসা সেবায় নিয়োজিত, সেহেতু যে অন্যান্য চিকিৎসা পেশাজীবী মূলত, সাথে এই চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত আরো কিছু পেশাজীবী আছেন, তাদের সমন্বয়ে আমরা আসলে যে অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচে কাজ করি সেটাই হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সো এই যে জেরিয়াট্রিক কম্প্রিহেন্সিভ যে অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি ডায়াগনস্টিক এন্ড ট্রিটমেন্ট প্রসেস। It's an approach which is diagnostic as well as the treatment giving process. ঠিক আছে, যেখানে শুধুমাত্র মেডিকেল কন্ডিশন বা ফিজিক্যাল কন্ডিশন না, এর সাথে তার সাইকো সোশ্যাল এবং ফাংশনাল লিমিটেশন নিয়েও কি করা হয়ে থাকে, কনসেন্ট্রেশন দেওয়া হয়ে থাকে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যানটাকে কোঅর্ডিনেটেড ওয়েতে সেই ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা হয়।
সো যেহেতু এটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ বা এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সো এখানে তো অনেক ধরনের প্রফেশনালরা থাকবেন, তাই না? এখানে একজন হেলথ প্রফেশনাল মাত্র একজন সিঙ্গেল পেশেন্টকে দেখবেন না। ডেফিনেটলি আমরা কথা শুনেই বুঝতে পারছি যেহেতু এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সেহেতু এখানে মাল্টিডিসিপ্লিনারি হেলথ প্রফেশনাল থাকবেন। সো যখন একের অধিক হয় সেই ক্ষেত্রে কোঅর্ডিনেশন খুব ইম্পর্টেন্ট না? অর্গানাইজেশন, কোঅর্ডিনেশন ইম্পর্টেন্ট কিনা? ডেফিনেটলি। সো আমরা বলতে পারি যে কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট ইজ অ্যান অর্গানাইজড অ্যাপ্রোচ অফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে? ইট হ্যাজ টু বি ভেরি অর্গানাইজড। যদি এটা অর্গানাইজড না হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলার সৃষ্টি হবে, রোগীর ভোগান্তির সৃষ্টি হবে। সো ইট হ্যাজ টু বি ভেরি অর্গানাইজড, well planned. It is actually comprehensive geriatric assessment is finally it is an organized approach of assessment or to assessment. এই কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টের ডিজাইন এমন ভাবে করা হয় so that it can determine old person's medical condition, mental health condition, functional capacity and the social circumstances. এই পার্টিকুলার এই এরিয়াগুলোকে রিকনসিডারেশনের জন্যই এই কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টটা সেভাবেই ডিজাইন করা হয়, সো দ্যাট এই এরিয়াগুলো যাতে কভার হয়, এই এরিয়াগুলোর যে যাবতীয় সমস্যা, হ্যাঁ, সেগুলো আইডেন্টিফাই এবং সেই অনুযায়ী কি কি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এবং কারা এই চিকিৎসা পদ্ধতির মানে প্রোভাইডার হবেন সেই বিষয়েও এই কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট থেকেই ডিসিশন নেওয়া হয়। যেকোনো একটা কাজ করার কিছু পারপাস থাকে, কিছু এইম থাকে, অবজেক্টিভ থাকে। তো আসলে এই কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টের পারপাসটা কি? এটার পারপাস হচ্ছে টু ডেভেলপ এন্ড ইমপ্লিমেন্ট এ কোঅর্ডিনেটেড এন্ড ইন্টিগ্রেটেড প্ল্যান। এখানে দুইটা জিনিস, হ্যাঁ, একটা হচ্ছে কোঅর্ডিনেটেড প্ল্যান, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড, ফর ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন, সাপোর্ট এন্ড লং টার্ম ফলো আপ। আনফরচুনেটলি আগেই বলে রাখি, সেটা হচ্ছে আমরা আমাদের দেশের জেরিয়াট্রিক স্পেশালিটি খুব রিসেন্ট, মানে জেরিয়াট্রিক যে আলাদা একটা স্পেশালিটি পেয়েছে এটা খুব রিসেন্ট। এটা আমি গত 2-3টা ক্লাস আগের ক্লাসে আলোচনা করেছি। ইনফ্যাক্ট জেরিয়াট্রিক টিমে ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্তি এখনো নাই, মানে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, রিহ্যাবিলিটেশন প্রসেসটা এখনো কোনো প্রপার প্রফেশনাল বা পারফেক্ট প্রফেশনাল দ্বারা পরিচালিত না। এবং সরকারি পর্যায়ে এই জেরিয়াট্রিক নিয়ে অ্যাক্টিভিটিস, রিহ্যাবিলিটেশন স্পেশালি নাই বললেই চলে। বিভিন্ন টার্সিয়ারি লেভেলের যে হসপিটাল গুলো আছে, স্পেশালাইজড হসপিটালে কিছু বিষয় আছে, তারপরে সেগুলো আসলে বিভিন্ন ধরনের অযোগ্য লোক দ্বারা নিয়ন্ত্রিত। সো এই যে কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট বা কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাপ্রোচ, এটা আসলে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত সেভাবে চালু হয় নাই। সো ইট ইজ আওয়ার ডিউটি ইন ফিউচার, ইন নিয়ার ফিউচার, যদি জেরিয়াট্রিক আলাদা, জেরিয়াট্রিক ফিজিওথেরাপি যদি আলাদা কোনো স্পেশালিটি আমাদের দেশে আমরা যদি এস্টাবলিশ করতে পারি, তখন আমাদের কিন্তু এই কনসেপ্ট গুলোর প্রয়োজন হবে। ইনফ্যাক্ট আমি যদি জেরিয়াট্রিক, তোমাদের মধ্যে কেউ যদি পার্সোনালি জেরিয়াট্রিক নিয়ে ইন্টারেস্টেড হও, তোমরা এই ধরনের উন্নত অ্যাপ্রোচ যেগুলো উন্নত বিশ্ব ব্যবহার করে থাকে এবং যারা প্রমাণ করেছে বিভিন্ন গবেষণার মাধ্যমে যে এই লেটেস্ট অ্যাপ্রোচ অনেক ভালো কাজ করে অন্য অন্য কনভেনশনাল অ্যাপ্রোচ থেকে, যেহেতু এটা গবেষণা দ্বারা প্রমাণিত, সেহেতু তোমরা কেউ চাইলে তোমরা তোমাদের ব্যক্তিগত উদ্যোগেও এই বিশেষ ব্যবস্থায় রোগীকে চিকিৎসা দিতে পারো। সেক্ষেত্রে মেডিকেল আউটকাম বা ক্লিনিক্যাল আউটকাম অনেক ভালো আসবে, বেটার আসবে ট্র্যাডিশনাল বা কনভেনশনাল অ্যাপ্রোচ থেকে। এই বৈজ্ঞানিক অ্যাপ্রোচ অনেক বেশি কি এফেক্টিভ।
আচ্ছা, এখন তোমরা কি শুনতে পাচ্ছ? সবাই কি শুনতে পাচ্ছ? এখন ঠিক আছে? কিন্তু আমার এখানে তো ঠিক দেখাচ্ছে, ল্যান্ডস্কেপে দেখাচ্ছে। না ম্যাম, দেখা যাচ্ছে না স্ক্রিন। একদম ছোট হয়ে গেছে এখন। এখন ঠিক আছে? আচ্ছা, এখন এই সিজিএ বা কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টে আসলে কি করা হয়? এখানে সাধারণত ফ্রেইল ওল্ডার পার্সন, যারা ফ্রেইল মানে হচ্ছে দুর্বল, অনেক ওল্ডার পার্সন আছেন যারা ফিট, তাদের কথা না, তারা বাদে যারা ফ্রেইল ওল্ডার, তাদের একটা ফুল ইভ্যালুয়েশন করা হয়। হ্যাঁ, যেমন বাংলাদেশে আমরা দেখেছি আমাদের বয়স্ক বয়োবৃদ্ধ যারা আমাদের সিনিয়র আছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কতটা ভোগান্তি মানে ভুগতে হয়। যেমন দেখা গেল যে কারো কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে, তো আমাকে দৌড়াতে হচ্ছে কোনো নিউরোলজি হাসপাতালে। আবার কারো কোনো কার্ডিয়াক সমস্যা আছে, সেখান থেকে নিয়ে আবার দৌড়াতে হচ্ছে কি কার্ডিয়াক হসপিটাল। আর তো ধরো জেনারেল সেটা হাসপাতালে দৌড়াতে হতো, এমন না যে কখনো যে একই হাসপাতালে বা একই ডিপার্টমেন্টে আমি ভিন্ন ভিন্ন ডাক্তার খুঁজে পাচ্ছি, এটা খুবই রেয়ার। হ্যাঁ, এবং সবাই মিলে সব ধরনের স্পেশালিটি মিলে একটা রোগীকে দেখছে যার যার পয়েন্ট অফ ভিউ থেকে, তারপর তারা মানে ট্রিটমেন্ট তারা দিচ্ছে একই একই এরিয়াতে। এটা কি হয় আমাদের দেশে? কি সম্ভব এখন পর্যন্ত? না ম্যাম। দেখা গেল দেখা গেল যে দাঁত করতে পারবে যে আরেকটা ডায়াগনস্টিক সেন্টারে, এরকম হয় না? আমরা দেখেছি তো। শুধু বয়স্কদের ক্ষেত্রে না, আমাদের যারা অন্য যারা আছে জেনারেল পপুলেশনের ক্ষেত্রেও আমাদের চিকিৎসা নেয়ার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় কি করতে হচ্ছে, দৌড়াতে হচ্ছে। এই কম্প্রিহেনসিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট হচ্ছে ঠিক তার উল্টা। যেখানে রোগীর সাফারিং অনেক কম, যেখানে চিকিৎসা পদ্ধতি হচ্ছে অনেক বেশি কম্প্রিহেনসিভ, সেখানে সব স্পেশালিটি সে হসপিটালে থাকবে এবং তারা কম্প্রিহেন্সিভলি পেশেন্টকে কি করবে, ডিল করবে এবং তাকে চিকিৎসা দেবে। যখন অ্যাসেসমেন্ট করবে তখন অনেকে থাকবে একসাথে, সো দ্যাট রোগীর সাফিং কমে যাবে। আর আমাদের দেশে কি হয়, বেসিক কিছু তথ্য সবাইকে দিতে হয়, একই তথ্য বারবার সবাইকে দিতে হয়। রোগীও বিরক্ত, ডাক্তাররাও বিরক্ত, ডাক্তারদের সময় নাই, রোগীর সময় নাই। হ্যাঁ, বিভিন্ন সমস্যা এর মাঝে টানা হেঁচড়া করতে করতে অনেক রোগী মারাও যায় সুচিকিৎসার অভাবে। সময় মতো চিকিৎসার অভাবে অনেক রোগী কিন্তু মারা যায় অথবা লাইফ লং ডিসাবিলিটি, ঠিক আছে, অনেক বেশি ডিসাবিলিটি ভোগে। তো এগুলো হচ্ছে কমন ফিচার। তারই ঠিক অপোজিট হচ্ছে কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট। তো এখানে যেটা করা হয় যে ফ্রেইল যারা ওল্ডার তাদেরকে একটা টিম অ্যাপ্রোচের মাধ্যমে তাদের যে ট্রিটেবল যে হেলথ প্রবলেম গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা হয় এবং একটা কোঅর্ডিনেটেড প্ল্যান করা হয়, এবং সেই অনুযায়ী এই প্ল্যান অনুযায়ী বেটার হেলথ আউটকামের জন্য তাদেরকে সেই ট্রিটমেন্টটা প্রোভাইড করা হয়। আচ্ছা, বিভিন্ন ধরনের এভিডেন্স তারা বলেছে যে তারা দেখেছে যে যেই সব হাসপাতালে যেসব হাসপাতালে বিশেষ করে তারা ইনপেশেন্টের উপরে স্টাডি করে দেখেছে যে যেই সব স্পেশালিস্ট জেরিয়াট্রিক ওয়ার্ডে এই কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের সেকেন্ডারি যে কগনিটিভ কগনিটিভ ডিক্লাইনেশন বা ফাংশনাল ডিক্লাইনেশন অপেক্ষাকৃত কম এবং তাদের মর্টালিটি রেট কম than those who were admitted into the general ward.
বিষয়টা এরকম যে বয়স্ক ফ্রেইল ওল্ডার পার্সন যারা স্পেশালাইজড জেরিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যেখানে কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক তারা চিকিৎসা পেয়েছে, তাদের মধ্যে দেখা গেছে যে তাদের রিকভারি রেট হাই, তারা দ্রুত বাড়ি ফিরে যাচ্ছে এবং তাদের কগনিটিভ এবং ফাংশনাল ডিক্লাইনেশন কম হয়েছে এবং তাদের মর্টালিটি রেটও কম। কাদের তুলনায়? যারা সাধারণ বা জেনারেল ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন, সেখানে কোনো কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ ছিল না। সেখানে এই যে ধরো আমাদের বাংলাদেশের মতোই জেনারেল যে চিকিৎসা পদ্ধতি ছিল সেটা। সেই ক্ষেত্রে এই এভিডেন্স থেকে আমরা ধারণা করতে পারি যে কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক প্রসেস বা কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট ইজ a better approach for treating elderly frail person. ঠিক আছে? আচ্ছা, কিছু বেনিফিট আমরা একটু দেখে নিই। কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টের কিছু বেনিফিট আমরা দেখে নিই। যদিও আমরা বলছি অ্যাসেসমেন্ট, কিন্তু আমি প্রথমে বলেছি এটা শুধুমাত্র ডায়াগনস্টিক প্রসিডিউর নয়, এটা হচ্ছে ট্রিটমেন্ট প্রভিশন অপশনও আছে এর মধ্যে। সো এটা একটা কমপ্লিট ট্রিটমেন্ট প্রসেস অ্যাজ ওয়েল। আমরা দেখে নিই যে বেনিফিট গুলো কি কি। ইমপ্রুভ ডায়াগনস্টিক অ্যাকুরেসি, যেহেতু সেখানে মাল্টিপল টিম কাজ করে, সেক্ষেত্রে যে কোনো একজন হেলথ প্রফেশনালের যদি কোনো ভুল হয়ে যায়, সেক্ষেত্রে অন্য হেলথ প্রফেশনালদের মাধ্যমে সেই ভুলটা কারেকশন করে নেওয়া খুবই মানে সহজ। কিংবা এমনও হতে পারে যে একই ব্যক্তি মাল্টিপল সমস্যায় ভুগছেন, তো সেই ক্ষেত্রে এট এ টাইম তার মোর অ্যাকিউরেটলি তার ডায়াগনোসিস করা সম্ভব। ঠিক আছে? তো এটা বেটার ডায়াগনস্টিক মানে অ্যাকিউরেট ডায়াগনস্টিক প্রসিডিউর। আচ্ছা, comprehensive geriatric can also optimize the medical and rehabilitation treatment. এটা শুধুমাত্র মেডিকেল ট্রিটমেন্ট না, যেটা আমরা মূলত আমাদের ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট প্রসেসে শুধুমাত্র আমরা মেডিকেল কন্ডিশন গুলোই চিন্তা করি, তার রিহ্যাবিলিটেশন যে প্রয়োজন সেটা নিয়ে আমরা চিন্তা করি না। সো এই কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট যেহেতু তার সাইকোসোশ্যাল এবং তার বিহেভিয়ারাল অন্যান্য অ্যাসপেক্ট গুলো কনসিডার করে, সেহেতু তার রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রেও এর একটা ভালো ভূমিকা আছে। Definitely, a comprehensive geriatric assessment health এবং functional outcome কে enhance করে। এখানে ইন্ডিভিজুয়ালাইজ যে ট্রিটমেন্ট প্ল্যান সেটাকে কি করে? এক্সেলারেট করে। ইন্ডিভিজুয়ালাইজড, কোনো র্যান্ডম কোনো বিষয় না, এখানে প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়ালাইজ ওয়েতে ডিল করা হয় এবং সেভাবে তার তার প্রয়োজন অনুযায়ী তার চিকিৎসা পদ্ধতিটা প্রণয়ন করা হয়। Assist in avoiding the potential complication of hospitalization. হসপিটালাইজেশনের কিছু কমপ্লিকেশন থাকে না, অনেক ধরনের কমপ্লিকেশন। প্রলং হসপিটালাইজেশনের অনেক কমপ্লিকেশন থাকে না? বলতো হসপিটালাইজেশন প্রলং বেটার নাকি লিমিটেড টাইম অফ হসপিটালাইজেশন ইজ বেটার? বলতো কমন সেন্স থেকে। লিমিটেড টাইম, অনেক কারণে। একটা পার্সন যখন হসপিটালাইজ থাকে, সে কিন্তু বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়। সে আর্থিক কারণে, সামাজিক, মানসিক বিভিন্ন কারণে কি হয়, সে ক্ষতিগ্রস্ত হয়। সো এই comprehensive geriatric assessment is effectively can reduce the length of stay in hospital এবং যেটা কিনা তার অন্যান্য আউটকামে কি করে, হেল্প করে। facilitate effective discharge planning. সো ডিসচার্জ প্ল্যানিংটাও ইফেক্টিভ হয় কেন? কারণ হচ্ছে ডিসচার্জ ডিপেন্ড করে একটা পার্সনের, একটা পেশেন্টের ওয়েলবিং এর উপরে, তাই না? যে সে হসপিটালাইজড স্টেট ছাড়া তার বাসায় সে যাতে সার্ভাইভ করতে পারে, এটা ডিসিশন কোন একটা নির্দিষ্ট টিম, মানে একটা টিমের অন্যান্য মেম্বার যখন সমন্বিতভাবে ডিসিশন নেবেন, সেই ডিসিশনটা বেটার হবে নাকি যে কোনো একজন হেলথ প্রফেশনাল যদি তিনি ডিসিশন নেয় সেটা বেটার হবে? কোনটা বেটার হবে বলো তো? নিশ্চয়ই, নিশ্চয়ই সমন্বিত। গ্রুপ ওয়াইজ যে ডিসিশন সেটাই বেটার হবে, তাই না? যেমন সিআরপি তে
সিআরপি তে যখন ইনপেশেন্ট ভর্তি থাকে ওই ডিসচার্জের যে প্ল্যানিংটা সেটা করে সবাই মিলে, যেমন ওখানে ডাক্তার থাকে, নার্স থাকে, ফিজিওথেরাপিস্ট থাকে, অকুপেশনাল থেরাপিস্ট থাকে, স্পিচ থেরাপিস্ট থাকে, সবাই মিলে একটা ডিসিশন নেয় যে এই রোগী এখন বাসায় গিয়ে বাসায় চলে গিয়ে তার বাকি জীবনটা সে কাটাতে পারবে। সো এখানে যদি একজন ফিজিওথেরাপিস্ট শুধুমাত্র ডিসিশন নিতেন ডিসচার্জে, সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ঠিক একইভাবে শুধুমাত্র একজন ডাক্তার উনি ডিসিশন নিয়ে ডিসচার্জ করে দিলেন, সেক্ষেত্রে রিহ্যাবিলিটেশন প্রফেশনালদের যদি কোনো আম, আহ, মতামত না নেন, সেক্ষেত্রেও কিন্তু সেখানে ডিসচার্জ প্ল্যানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক একইভাবে এই এই কম্প্রিহেন্সিভ যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে ডিসচার্জ প্ল্যানিংটা অনেক ফ্রুটফুল হয়, এফেক্টিভ হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপাত দৃষ্টিতে কিছু বেনিফিট। এছাড়া আরো অনেক বেনিফিট আছে, যেটা তোমরা এই বিষয়টা মানে এই টপিকটা যখন শেষ হবে তখন বুঝতে পারবা। তো আজকে মোটামুটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। আগামীকাল ক্লাস আছে তোমাদের সাথে আমার? আগামীকাল ক্লাস মানে আমি এই সপ্তাহে চাইলে আগামীকালটা নিতে পারবো। আমি তোমাদেরকে একটু বলে রাখি, আমার অগাস্টে 4 তারিখ আর 25 তারিখ এই দুইটা বারে আমি ক্লাস নিতে পারবো না, একটু লিখে রাখো তোমরা। অগাস্ট মাসের 4 তারিখ এবং 25 তারিখ এই দুইটা দিন হচ্ছে আমি ক্লিনিক্যালি থাকবো। তো এই দুইটা দিনের পরিবর্তে তোমরা আম, আহ, রবিবারে ক্লাস করবা, ঠিক আছে? তবে আগামীকাল আমি ক্লাসটা নিতে পারবো ইনশাল্লাহ। সরি, ঠিক আছে, এই মাসে তো জুলাই মাসের শেষ তো, জুলাই মাসের শেষের ক্লাসটা আমি আগামীকাল নিয়ে নিতে পারবো। ঠিক একই সময় এই 12টার সময় নিলে অসুবিধা আছে তোমাদের? আর যদি অসুবিধা হয় আমাকে জানাইও, ঠিক আছে? আমি তাহলে টাইম একটু এদিক সেদিক করে নিতে পারবো। আর অগাস্ট মাসের 4 তারিখ আর 25 তারিখ এই 2 দিন শুধুমাত্র এই বুধবারের ক্লাসটা রবিবারে হবে, আদারওয়াইজ অন্যান্য যে বুধবার গুলোতে ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি লেকচার নোটটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু এক পাকে দেখে নিও সুযোগ হলে। ঠিক আছে, ভালো থাকো সবাই। আর সোনালী, সোনালী কেমন আছে? সোনালী কি আহ সুস্থ আছে নাকি ও অন্য সমস্যা? ম্যাম অসুস্থ। বাসায় আছে না? যাক, আল্লাহ ওকে সুস্থ করে দেখ। তোমরা ভালো থাকো সবাই, সুস্থ থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।